টাকার পাওয়ার কি অদ্ভুত। যে চাচা আমাকে শিখিয়েছিল বাবা মারা যাওয়ার পরে চাচা ভাতিজার সম্পর্ক নষ্ট হয়ে যায়, যে মামার থেকে শিখেছি ধার দেওয়ার সময় টাকা থাকে না, তবে সম্পত্তি কেনার সময় ঠিকই টাকা হাজির হয়ে যায়, যে বন্ধু আমাকে শিখিয়েছিল ধার দেওয়ার সময় টাকা থাকে না, তবে ফোন কেনার সময় টাকা ঠিকই থাকে, তবে সময়ের এই পরিবর্তন আমাকে আজকে অন্য কিছু শিখাচ্ছে। তবে তোদের থেকে কি শিখেছিলাম জানিস? বাবা মারা যাওয়ার পরে বাবার ভাই চাচার কাছে গিয়েছিলাম, বাবা মারা যাওয়ার পরে মায়ের ভাই মামার কাছে গিয়েছিলাম, তবে সেখান থেকে অবহেলা ছাড়া আর কিছুই পাইনি। সেদিন একটি জিনিসই শিখেছিলাম, বাবা ছাড়া মাথার উপরে আর কোনো দ্বিতীয় ছায়া নেই, আর বাবা ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। নীলা, চলো। রাকিব, চাচা জানাজার সময় তোমাকে বলেছিলাম আমি চাচার কাছে 30,000 টাকা পাবো। ভাই, আমি বলেছি তো আপনার টাকা আমি পরিশোধ করে দিব, তবে আমাকে আর কিছুদিন সময় দিন। চাচার দাফন হয়েছে 1 মাস হলো, তুমি এখনো আমাকে 1টি টাকাও দাওনি। ভাই, আমি বেকার মানুষ, আমার কাছে গচ্ছিত কোনো টাকা নেই, তবে এতটুকু বিশ্বাস রাখুন, আমি নিজের রক্ত বিক্রি করে হলেও আপনার সব টাকা পরিশোধ করে দিব। দেখো রাকিব, আমি এত কথা শুনতে চাই না, যত দ্রুত সম্ভব আমার টাকা পরিশোধ করবে। আচ্ছা, ঠিক আছে। ও রাকিব সাহেব, আমি আপনাদের বাড়ি যাচ্ছিলাম। যাই হোক, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো হলো। আসলে আমাদের ব্যাংকে আপনার বাবার প্রায় 1 লক্ষ টাকা লোন রয়েছে। এখন আপনি যদি চান তাহলে লোন পরিশোধ করতে পারেন, আর আপনি যদি না চান তাহলে আমরা বেয়ারিশ মনে করে লোন ক্লোজ করে দেব। না না স্যার, আমার বাবা বেওয়ারিশ কেন হবে? আমি তার ছোট ছেলে, আর আমার বড় একটি ভাই আছে। আমরা 2 ভাই বেঁচে থাকতে আমার বাবা বেওয়ারিশ কেন হবে? আমি আপনাদের লোন পরিশোধ করে দিব। তাহলে আপনি কি লোনের টাকা পরিশোধ করতে চাইছেন? জি স্যার, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার। ভাই দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, কি বলবি বল। বলছিলাম কি ভাইয়া, বাবার যে ধার দেনা ছিল সেগুলো তো আমি পরিশোধ করার কথা দিয়েছিলাম। যখন কথাটা দিয়েছিলাম জানাজার সময়, তখন তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে, তো এটার কি করবে? হ্যাঁ, এটা তো জানাজার ফর্মালিটি। আমি কি কখনো বলেছি যে এই ধার দেনাগুলো সব আমি একা শোধ করব? তুই বলেছিলি, আমি তো শুধু সাই দিয়েছিলাম। ভাইয়া, তুমি এত সহজে চোখ উল্টে দিলে? এই তুই ভাই কাকে বলছিস? আমি তো তোর ভাই না, আমি তোর সৎ ভাই। হ্যাঁ ভাইয়া, তুমি এটা ঠিক বলেছো, আমি তোমার সৎ ভাই, কিন্তু ভাইয়া আমাদের বাবা তো এক। হ্যাঁ, বাবা এক, তো আমি কি করব? বাবাকে মাথায় নিয়ে নাচবো? ভাইয়া, তুমি এসব কি বলছো? বাবা মারা গিয়েছে, তুমি তাকে নিয়ে এসব উল্টাপাল্টা কথা কিভাবে বলো? হ্যাঁ বলেছি, বেশ করেছি। ভেবেছিলাম আজকে জুম্মার নামাজ শেষে বাবার কবরটা একটু জিয়ারত করব, সেটা আর হতে দিলি কই? বাড়িতে ঢোকার আগেই তো হইচই শুরু করে দিয়েছিস। থাকবো না এই বাড়িতে। কি হয়েছে রাকিব, মন খারাপ করে বসে আছো কেন? তেমন কিছু না, এমনি। তুমি আমার কাছে লুকাচ্ছ, কি হয়েছে খুলে বলো না। সেরকম কিছু নয়, বাবার কাছে যারা টাকা পেত তারা বাড়িতে এসেছিল টাকা চাওয়ার জন্য। বাড়িতে গচ্ছিত কোনো টাকাও নাই, তাছাড়া বাবা কোনো ব্যাংক ব্যালেন্সও রেখে যায়নি। এখন আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি তোমার ভাইয়াকে জানাওনি? জানিয়েছিলাম, তাতে কোনো কাজ হয়নি। সে বলেছে আমি তো সৎ ভাই, সে আমাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবে না। সৎ হোক আর আপন হোক, তোমাদের বাবা তো একজনই, তাহলে সে কিভাবে এমন কথা বলে? জানি না, যাই হোক বাদ দাও, আমার এখন সব ভালো লাগছে না। আরে টেনশন করার কিছু নাই, আল্লাহর উপর আস্থা রাখো, দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে গিয়েছে। চাচা, চাচা, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকাল আমার বাড়িতে কি জন্য এসেছিস? আসলে চাচা, বাবা বেঁচে থাকতে বাবার কিছু ধার দেনা ছিল, তাই পাওনাদারেরা এসেছে টাকা নিতে। পাওনাদারেরা টাকা পাবে?
তোর কাছ থেকে টাকা নিতে আসবে, এটাই তো স্বাভাবিক। বলছিলাম কি চাচা, যদি আমাকে 1 লক্ষ টাকা ধার দিতেন তাহলে কিছুটা ধার দেনা মুক্ত করতে পারতাম। দেখ, শুকনো কথায় আর চিড়ে ভিজবে না। তুই ততক্ষণ আমার ভাতিজা ছিলি যতক্ষণ আমার ভাই বেঁচে ছিল। এখন আমার ভাই মারা গেছে, তোর সাথে আমার সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তুই এখান থেকে চলে যা। কিন্তু চাচা, কোনো কিন্তু নয়, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। যত সব। রাকিব, রাকিব দাঁড়াও। কি হয়েছে? এভাবে চেঁচামেচি করে ডাকছো কেন? রাকিব, তুমি বাবার কথায় কিছু মনে করো না। আমার কাছে 10-15 হাজার টাকা আছে, এতে কি তোমার হবে? 10-15 হাজার টাকা আমার তেমন কিছুই হবে না। ওটা তোমার অনেক দিনের জমানো টাকা। টাকাটা তুমি তোমার কাছেই রেখে দাও। তোদের কি সমস্যা কি? তোদের বলছি যে এই মাছগুলো ধরে দিতে, তোরা কি করিসটা কি? আমি তো কিছু বুঝি না। তোদের দ্বারা কোনো কাজ কাম হবে না। তোরা এই সামনেই মালগুলো ধরে দিবি। আমার কথা কি বুঝতে পারছিস? মামা, কি অবস্থা মামা? ভালো আছো? চলো বাসায়, চলো বাসায় যে খাওয়া দাওয়া করি, তারপরে কথা বলি। না মামা, আমি এখানে খাওয়া দাওয়া করার জন্য আসি নাই। তো কিসের জন্য এসেছো? মায়ের জমির ভাগ নিতে? না মামা, মা তো তার অংশের দাবি ছেড়েই গিয়েছে। আমি কেন তার জমির ভাগ নিতে আসবো? তো কেন এসেছো? মামা, বাবা মারা যাওয়ার আগে 1.5 থেকে 2 লক্ষ টাকার দেনা ছিল। পাওনাদারেরা এসেছিল টাকা নেওয়ার জন্য। তো আমি কি করতে পারি? মামা, যদি আমাকে লাখখানিক টাকা দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আমি সময় মতো আপনাকে পরিশোধ করে দিব। দেখ রাকিব, ব্যবসা বাণিজ্য আমার ভালো যাচ্ছে না। গত মাসে আমি কিন্তু লস খেয়েছি, আর এখন আমার হাত খাটো। আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। মামা, একটু চেষ্টা করে দেখুন না, যদি দিতে পারতেন তাহলে আমার খুব উপকার হতো। তোকে আমি বলছি না আমি এখন কোনো সাহায্য করতে পারবো না। আমাকে এখন বিরক্ত করিস না, আমি প্যারায় আছি। যা এখান থেকে যা। মামা, আপনি ব্যবসা শুরু করার সময় তো বাবার থেকে টাকা নিয়েছিলেন। সেটা বাবা আপনার কাছে কখনোই চায়নি। আপনিও সেই টাকা পরিশোধ করেননি। তাহলে সেখান থেকে কিছু টাকা অন্তত আমাকে দিন। আরে তুই বললেই কি হবে নাকি? তোর বাবা সময় মতো আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছে, আর আমাকে এখন ডিস্টার্ব করিস না তো। যা এখান থেকে যা। বন্ধু, আমার তো অভাব চলতেছে আব্বা মরে যাওয়ার পরেতে। মানুষের টাকা পয়সাও পাবে, আমি কি করবো বুঝতেছি না। আমার করে টাকা উলাদ দিতে পারিস? বন্ধু, আমার কাছে টাকা পয়সা নেই, আমার খুবই অবস্থা খারাপ, ঠিক আছে? আমার কাছে টাকা পয়সার বর্তমানে খুব ক্রাইসিস অবস্থা। একটু দেখ দি কোনোভাবে একটু ম্যানেজ না করে বন্ধু, দে। তুই একটু বোঝার চেষ্টা কর, আমার কাছে টাকা পয়সা নেই। আমার খুবই কষ্ট হচ্ছে চলতে, আমি নিজেই চলা কর কষ্ট, ঠিক আছে বন্ধু? তোর দ্বারাও টাকা পয়সা নেই, আমি যে কি করবো বুঝতেছি না। বন্ধু, আমার হাতের এই মোবাইলটা আমি বেঁচে ফেলাবো, দেশ কিন্তু খুঁজতে রাস্তা নাই। কয় টাকা বেশি বন্ধু বল? অভাবের সময় 5,000 10,000 আমি যা হয় তাইতে বেঁচে ফেলাবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমার তো টাকা কিছু গোছানো আছে, তোর কালকে সকালে আমি জানাবো না, আমি দেখি কালকে নিয়ে যাই কিনা ফোনটা। আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধু, তুই থাক, আমি একটু বাড়ির দিকে যাব। আচ্ছা ঠিক আছে, তুই আর কোনো কাস্টমার দেখাস না, যদি হয় আমি নিতে বলে আমি তোর বলবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। ঠিক আছে বন্ধু। মাতবর সাহেব, শুনেছি আপনি নাকি জমি ক্রয় করবেন। আমি আমার জমিটি বিক্রয় করতে চাই। হ্যাঁ, আমি জমি কিনতে চাই, তবে তোমার শরীকদের সাথে আমার কথা বলতে হবে। তারা যদি না কিনতে চায় তাহলে আমি কিনবো। মাতবর সাহেব, আমার টাকার খুবই দরকার। যত দ্রুত সম্ভব আমার জমিটি বিক্রয় করতে হবে। দেখো রাকিব, তোমার জমিতে প্রথম হকদার তোমার আত্মীয় স্বজন, তারপর পাড়া প্রতিবেশী। তারা যদি কিনতে সামর্থ্য না হয় তাহলে আমি কিনবো। তবে তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তোমার বাড়িতে তোমার সকল আত্মীয় স্বজনকে ডাকো, সেখানে আমি উপস্থিত থাকবো। ঠিক আছে মাতবর সাহেব। রাকিব, তোমার কি বক্তব্য বলো? মাতবর সাহেব, আমি আমার বাবার জমি বিক্রি করতে চাই। না, তা তো হবে না।
মাদ্দার সাহেব, আমি আমার ভাগের জমি বিক্রি করব না। তোমার কিসের ভাগ? তুইও যেমন বাবার সন্তান, আমিও ঠিক একই বাবার সন্তান। হতে পারে আমাদের মা আলাদা, এই সম্পত্তিতে তোর যেমন হক আছে ঠিক তেমনই আমার হক আছে। চাইলে তোর জমি তুই বিক্রি কর, আমার জমি আমি বিক্রি করব না। রাকিব, তোমার ভাই তো জমি বিক্রি করতে বাধা দিচ্ছে, এখন তুমি কি করবে বলো? মাদ্দার সাহেব, সে তার অংশ বিক্রি না করতে পারে, তবে আমি আমার অংশ বিক্রি করব। আপনারা যারা রাকিবের আত্মীয় স্বজন আছেন, মামা আছে, চাচা আছে, ভাই আছে, আপনারা কি এই জমি কেউ কিনতে ইচ্ছুক? ও যদি আমার কাছে বিক্রি করে, বাজার মূল্য যেটা আছে আমি ওকে সেটাই দেব, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। মাদবর সাহেব, আমি সম্পূর্ণ নগদ টাকায় জমিটা নিয়ে নেব। আরে মিয়া, আমি কি বাকিতে নেব নাকি জমি? আমি এখনই সম্পূর্ণ টাকা পরিশোধ করব। আপনার মূলত আমার ভালো করে জানা আছে, তার থেকে আমার ভাইয়ের জমি আমি রেখে দিই। আরে মিয়া, এটা আপনার ভাইয়ের জমি হলে এটা আমারও দুলো ভাইয়ের জমি। আর আপনি টাকা দিয়ে কিনবেন আর আমি কি পাতা দিয়ে কিনবো? আরে, আপনারা দুজন ঝগড়া করবেন না, প্রয়োজনে আপনারা দুজন ভাগ করে জমিটা কিনে নিন। রাকিব, তোমার কখন টাকা লাগবে বলো? মাদ্দার সাহেব, আমার আগামীকাল সকালের মধ্যে সম্পূর্ণ টাকা লাগবে। আপনারা দুজনে আগামীকাল সকালের মধ্যে রাকিবকে টাকা বুঝিয়ে দিবেন। বুঝিয়ে দিয়ে রাকিবের কাছ থেকে জমি দলিলা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র আপনারা বুঝে নেবেন। আচ্ছা রাকিব, আমি তাহলে আসি। রাকিব, কোথায় যাচ্ছ? যেদিকে দুই চোখ যায় সেদিকেই চলে যাচ্ছি। আমার তো এই পৃথিবীতে আর আপন বলতে কেউ রইল না। পৃথিবীতে সবাই স্বার্থের পাগল, একমাত্র বাবাই ছিল যে আমাকে ছায়া হয়ে আগলে রাখতো। বাবা চলে যাওয়ার পর মনে হয় আমিও বাবার সাথে চলে যেতে পারতাম, তাহলে মনে হয় ভালো থাকতে পারতাম। তবে পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিটা মুহূর্তে নিজের সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। আরে পাগলের মতো কথা বলছো কেন? কে বলেছে তোমার আপন বলে কেউ নাই? আমি আছি না, আমাকে কি তোমার আপন বলে মনে হয় না? তুমি একমাত্র ব্যক্তি যে এই পৃথিবীতে আমাকে সত্যিকারের ভালোবাসে, আর সবাই শুধু মিথ্যা মায়া দেখায়। আমার দেরি হয়ে যাচ্ছে। যেখানেই থাকো নিজের যত্ন নিও, আর নতুন ফোন নিয়ে আমার সাথে কথা বলো, অন্তত আমার সাথে যোগাযোগ রেখো। আর আমাকে যে ছেলে দেখতে এসেছিল তার সাথে আমি বিয়েটা ভেঙে দিয়েছি। এমনটা তুমি কেন করলে? আমার এই ছন্ন ছাড়া জীবনের সাথে তুমি কেন নিজেকে জড়াতে চাচ্ছ? ওই ছেলেকে বিয়ে করলে তুমি প্রতিষ্ঠিত হতে পারতে, সুন্দর একটি সংসার হতো তোমাদের। তুমি সুখে আছো, অন্তত এটা ভাবতেও ভালো লাগতো। দেখো, ছোটবেলা থেকেই আমি তোমাকেই ভালোবাসি, আর মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথেই থাকতে চাই। যদিও আমাদের বিয়ে হয়নি, তবুও মনে প্রাণে আমি তোমাকেই স্বামী হিসাবে মানি। আর যদি কারোর সাথে বিয়ে হয়, সেটাই তুমি। তুমি যদি এমন কোনো কথা বলো, তাহলে কিন্তু তুমি আমার লাশ দেখবে। না না পাগলি, তুমি না থাকলে তো আমি বেঁচে থাকার আশাটাই হারিয়ে ফেলতাম। তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। হ্যালো, তোমাদের পুরনো ঘরটা ভাঙার প্ল্যান চলছে। বাবা ও তোমার মামা দুজন মিলে প্ল্যান করেছে ওই ঘর ভেঙে ওখানে নতুন বিল্ডিং তৈরি করবে। আচ্ছা তুমি একদিনের জন্য কাজটি বন্ধ রাখো। আমি যেভাবে হোক একদিনের ভিতর ওখানে পৌঁছাচ্ছি। আমি এখনই রওনা দিচ্ছি। ওকে। ঠিক আছে ভাই, এই জায়গাটা ভাঙিয়ে আমরা একটা কাজ করব। এই জায়গাটা ফ্ল্যাট উঠাবো, ফ্ল্যাট উঠে এসে ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিই। আর একটা কাজ করলে কেমন হয় বিয়া? এই যে ধরেন এই পাশে ফ্ল্যাটটা করলাম, এই পাশে একটা ভালো স্ট্যান্ডার্ড ওই যে খামার জাতীয় দুধের গরু সেটা কিন্তু ভালো হয়। পারলাম, সেটাও ভালো হয়। আচ্ছা দেখা যাক, আমরা তাহলে এই দাঁড়ান, আপনাদের এই বাড়ি ভাঙার সাহস কে দিয়েছে? আমাদের জায়গায় কি করব না করব সে কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি?
হ্যাঁ বিআই, আপনি ঠিকই বলেছেন। এই, তোকে এখানে কে আসতে বলেছে? যা বের হয়ে যা। আমাকে কে আসতে বলেছে, আমি এখানে কি জন্য এসেছি, কি কারণে এসেছি, এত কথার উত্তর দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি যখন বলেছি এই ঘর ভাঙা যাবে না, তো ভাঙা যাবে না। এই, বিআই কি বলেছে তুই শুনতে পাসনি? আমাদের জায়গায় আমরা কি করব না করব সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তোরা যে টাকা দিয়ে আমার কাছ থেকে জমিটি কিনে নিয়েছিলি, তার ডবল দাম দিয়ে আমি তোদের কাছ থেকে জমিটি কিনে নিব। সেই টাকা আমার ব্যাগের ভিতর আছে, তবে সেটা আগামীকাল কিনে নিব, কারণ তোদের মতো বেঈমানদের বিশ্বাস নাই। তোদের মতো বেঈমানদের কাছ থেকে জমি নিব মাতবরের অফিসে, মাতবরকে সাক্ষী রেখে। ততক্ষণ পর্যন্ত এই জমিতে একটি ফুলের টোকাও দিবি না। রাকিব, তুমি এত টাকা কোথায় পেলে? আমি পরিশ্রম নামক এক আলাদিনের চেরাগ পেয়েছি। আলাদিনের চেরাগের গল্প শুনেছিস না? হ্যাঁ, সেই চেরাগে ঘষা দিলে একটি জিন বের হতো, আর সেই জিনের কাছে যা চাওয়া হতো সেটি তৎক্ষণাৎ হাজির করে দিত। আমি পরিশ্রম করতে শিখেছি, যেটি আমাকে টাকা এনে দেয়, আর সেই টাকা আমার যখন যেটা খুশি সেটা এনে দেয়। আমি শুধু আজকে আমার এই বাড়িটি মুক্ত করতে আসিনি, আমি আমার অর্ধাঙ্গিনীকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। বাবা রাকিব, আমি তোমার মামা, আর সে তো তোমার চাচা। আমাদের সাথে তো অন্তত ভালো ব্যবহার করো। ভাই, ভাই তুই এসেছিস? ভাই তুই এত টাকার মালিক হয়ে গেছিস? ভাই, ভাই তুই চলে যাওয়ার পর আমার চাকরিটা চলে গিয়েছিল, আমার উপর তুই একটু দয়া কর ভাই। আমার কাছে চাচা, মামা, ভাই এসব সম্পর্কের কোনো মূল্য নাই। আমার কাছে একটি সম্পর্কেরই মূল্য আছে, যে সম্পর্কটি আমার আর নীলার মাঝে আছে। হ্যাঁ, সেটি ভালোবাসার সম্পর্ক। আর তোরা, এই যে চাচা, মামা, ভাই, তোরা গিরগিটির মতো আর একটা প্রাণী, যারা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের রং বদলে নিস। তুই আমার সেই ভাই যে আমাকে নিজের ভাই বলতে অস্বীকার করেছিলি। তুই আমাকে বলেছিলি সৎ ভাই, সৎ ভাই নাকি ভাইয়ের মধ্যে পড়ে না। সে আবার এসেছে আমাকে ভাই স্বীকার করতে। টাকার পাওয়ার কি অদ্ভুত। যে চাচা আমাকে শিখিয়েছিল বাবা মারা যাওয়ার পরে চাচা ভাতিজার সম্পর্ক নষ্ট হয়ে যায়, যে মামার থেকে শিখেছি ধার দেওয়ার সময় টাকা থাকে না, তবে সম্পত্তি কেনার সময় ঠিকই টাকা হাজির হয়ে যায়, যে বন্ধু আমাকে শিখিয়েছিল ধার দেওয়ার সময় টাকা থাকে না, তবে ফোন কেনার সময় টাকা ঠিকই থাকে। তবে সময়ের এই পরিবর্তন আমাকে আজকে অন্য কিছু শিখাচ্ছে। নীলা, তুমি কি আমার সাথে যেতে প্রস্তুত? বাবা রাকিব, তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে আমার জামাই হিসেবে মেনে নিয়েছি। আমি নীলাকে ফিরিয়ে দিব না, কারণ নীলা আমার ভালোবাসা, আর আমি আমার ভালোবাসাকে যথেষ্ট সম্মান করতে জানি। তবে আমি কারো জামাই না, অন্তত আপনার মতো ছোট লোকের তো নাই। আমি নীলার সাথে কথা বলছি, দয়া করে মাঝখানে কোনো কথা বলতে আসবেন না। নীলা, তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি তো এত বছর তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি বিয়ে করব। তুমি যদি এক কাপড়ে তোমার বাবার পরিচয় ছেড়ে দিয়ে তোমার বাড়ির সকল লোকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আমার সাথে এই মুহূর্তে বের হতে পারো, তবে আমি তোমাকে বিয়ে করব। যদি রাজি থাকো তবে এখনই এই মুহূর্তে আমার সাথে চলো। আর তোরা শুনে রাখ, আগামীকাল মাতবরের অফিসে এসে তোরা সকল টাকা নিয়ে যাবি, আর আমার দলিল আমাকে বুঝিয়ে দিয়ে যাবি। তবে তোদের থেকে কি শিখেছিলাম জানিস? বাবা মারা যাওয়ার পরে বাবার ভাই চাচার কাছে গিয়েছিলাম, বাবা মারা যাওয়ার পরে মায়ের ভাই মামার কাছে গিয়েছিলাম, তবে সেখান থেকে অবহেলা ছাড়া আর কিছুই পাইনি। সেদিন একটি জিনিসই শিখেছিলাম, বাবা ছাড়া মাথার উপরে আর কোনো দ্বিতীয় ছায়া নেই, আর বাবা ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। নীলা, চলো।